রহমানির রহিম। সাক্ষ্য আইন 1872 সালের 1 নম্বর আইন। এখন আমরা আলোচনা করব ব্যাখ্যামূলক 17 ধারায় স্বীকৃতির সংজ্ঞা। আমরা 1 থেকে 17 পর্যন্ত আলোচনা করছি, সংক্ষিপ্ত আলোচনাও করছি ইনশাল্লাহ, এবং 5 থেকে 30 পর্যন্ত আরেকটা সংক্ষিপ্ত আলোচনা করব পড়ার শেষে। 30 থেকে 50 পর্যন্ত আরেকটা, বা 55 পর্যন্ত আরেকটা আলোচনা করব সংক্ষিপ্ত। এগুলো আমাদের ধারাবাহিক ক্লাসের একটা অংশ, শুধু আপনারা সঙ্গে লাগে থাকবেন। একদিন এক ক্লাসের সব কিছু হয়তো বলা যায় না, ছুটে যেতে পারে, এতে আপনারা মন খারাপ করবেন না, বিচলিত হবেন না। তাহলে এখন আসেন 17 ধারায় আমরা আলোচনা করব স্বীকৃতির সংজ্ঞা। স্বীকৃতির সংজ্ঞা এই কথাটা আপনারা লিখবেন, আর একটা সংজ্ঞা একসাথে পড়ব, যদিও আজকে সংজ্ঞাটাই আলোচনা করবো। ওইটার স্বীকারোক্তি, স্বীকৃতি আর এই স্বীকারোক্তি আপনার বোঝার আছে। এইটা যেদিন আপনি বুঝে ফেলাবেন সেদিন আপনার কাছে সহজ। স্বীকৃতি আর স্বীকারোক্তি খাতায় লিখবেন, এর পার্থক্য বুঝবেন, তাহলে দেখবেন আপনার জন্য সহজ হয়ে যাবে। স্বীকৃতিটা পড়ানোর আগে আমি এগুলো আলোচনা করি। স্বীকৃতিটা কি? স্বীকৃতিটা হচ্ছে, স্বীকৃতি হইতেছে মৌখিক বা লিখিত উক্তি, যা কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্তের সূচনা করে, কোনো সিদ্ধান্তের সূচনা করে। স্বীকৃতির উপর ভিত্তি করে আদালত কোনো রায় প্রদান করতে পারে না, রায় প্রদান করা যায় না, যাবে না, পারে না মানে রায় প্রদান করা, স্বীকৃতির উপর ভিত্তি করে কোনো রায় প্রদান করা যায় না। আপনারা জানেন, আমরা কিছুদিন আগেও একটা আইন পড়ছিলাম, যে আইনি কি বলছিল, ওই যে জবানবন্দি ম্যাজিস্ট্রেট, নারী ও শিশু নির্যাতন দমন আইনের জবানবন্দি নিশ্চিত ম্যাজিস্ট্রেট, ওই জবানবন্দি উক্ত ব্যক্তি যদি পরবর্তী বিচার করাকালীন মারা যায়, হারা যায়, নিখোঁজ হয়ে যায়, সাক্ষ্যদানের অক্ষম হয়ে যায় এবং বিদেশে চলে যায়, যাকে হাজির করা সময় এবং ব্যয় সাপেক্ষ, উক্ত ব্যক্তির ওই জবানবন্দি আদালতে গ্রহণ করে, প্রাসঙ্গিক হয়, কিন্তু ওই জবানবন্দির উপরে রায় প্রদান করে না। রায় প্রদান করা ওটা হয় না, মানে রায় প্রদান করে না। এইটা হলো মূল বুঝাতে গেলাম। তাহলে এই স্বীকৃতি এরকম, স্বীকৃতির সংজ্ঞা হলো এরকম, স্বীকৃতি যে দেশেন বা স্বীকৃতি হলো মৌখিক বা লিখিত উক্তি, যা কোনো বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় সিদ্ধান্তের সূচনা করে। এখন আসেন আরো সহজ করে বলি, স্বীকৃতিটা কি? স্বীকৃতিটা হচ্ছে যে আমরা মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ পড়ছিলাম, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ পড়ছিলাম। মৌলিক পদার্থ যেমন লোহা ভাঙলে লোহাই পাওয়া যায়, লোহার থেকে লোহাই আছে। কিন্তু যৌগিক পদার্থ যেমন খিচুড়ি, এই সাইলেন্ট করেন জাইডা ভাই, জয়নাল ভাই সাইলেন্ট করেন, মানে জয়নাল ভাই ডাই সাইলেন্ট করে দেন, তাহলে সুন্দর হবেন। অনেক লোকই আছি আলহামদুলিল্লাহ। তো এই খিচুড়িটা হলো কিরকম, এর ভিতর কিন্তু একটা ভাত থাকে, ভাতের অনেক কিছু উপকরণ দিয়ে খিচুড়ি তৈরি করা হয়, তার ভিতর ভালো মন্দ জাল মিষ্টি সবই থাকে, কিন্তু ওই মৌলিক পদার্থ থাকে না। মৌলিক পদার্থ যৌগিক পদার্থ মিলেই একটা খিচুড়ি হয়। মূল কথা হচ্ছে মৌলিক পদার্থের ভিতরে অনেক উপাদান থাকে। এই স্বীকৃতির ভিতরে উপাদানগুলো কি থাকে আমি আপনার বোঝাই। মৌখিক এবং লিখিত উক্তি, মৌখিক এবং লিখিত উক্তি কিসের বিষয় দেয়? কোনো বিচার্য বা কোনো প্রাসঙ্গিক বিষয়ের উপর আপনি মারছেন, যে বিষয়টা ঘটে গেছে, এই মৌখিকভাবে যে আপনি বিবৃতি দিচ্ছেন, এই বিবৃতিটা কেমন আমি বলি আপনার সাথে, খোলামেলা শোনেন। এই বিবৃতিটা হচ্ছে একদম মারামারি হোক, ধর্ষণ হোক, চুরি হোক, ডাকাতি হোক, আমি আপনি দেখেছি, এখন ওর সম্পর্কে বক্তব্য দিচ্ছি, এখানে এইভাবে ঘটনা ঘটেছে, অমুক অমুকের গায়ে থাবা মারছে, অমুক এইভাবে চলে গেছে, আমার গায়েও ধাক্কা মারছে, এই যে আমার গায়েও ধাক্কা মারছে, আমার দোষ গুণ মিলে, এর ভিতর ভালো মন্দ মিলে, মানে আমার দোষও থাকতে পারে, আমার গুণও থাকতে পারে, দুটো মিলেই হলো স্বীকৃতির সংজ্ঞা। দুটোই থাকে, একটা হলো দোষ, একটা হলো গুণ। আবার দোষ গুণ মিলেই হয়, দোষ গুণ মিলেই এই যে ব্যক্তি স্বীকৃতি দিচ্ছে বা বলতেছে, এটা থ্রুলি তার বলা, এটা বিশাল কোনো ক্ষয়ক্ষতির বিষয় না। তিনি যে ঘটনা দেখছেন বা বলতেছেন, বা এই কিভাবে আমাদের এই যে সমিতির কার্যক্রম চলছিল, কিভাবে আমরা এখানে চুরি করতে গেছিলাম, বা কি একজন লোক দেখেছে, সেই লোক বলতেছে যে আমার বাড়ি চুরি করতে এসে অমুকেই করছে, ঠিক আছে, আমার বউরে অমুক বাইদে রাখছে, এই যে ও যা কিছু বলতেছে, ও কিন্তু দোষ গুণ নিয়ে বলছে, ঘটনার বিবরণ দিচ্ছে, ওইটা মৌখিক এবং লিখিত আকারও দিতে পারে। এটি হলো স্বীকৃতি। আর স্বীকারোক্তিটা কি শুনবেন, মৌলিক পদার্থের মতো, ও নিজের দোষ স্বীকার করাই লাগবে। ও
ও নিজের দোষ স্বীকার করে যে উক্তি দেবে ম্যাজিস্ট্রেটের কাছে, নিজের দোষ ওটা হলো স্বীকার উক্তি। স্বীকার উক্তি হলো আসামি দেয় নিজের দোষ স্বীকার করে দেয়, এতটুকু মনে রাখবেন। স্বীকার উক্তি দেয় কিনা, আসামি দেয় নিজের দোষ স্বীকার করে দেয়, তাকে স্বীকারোক্তি দেয়। এই স্বীকারোক্তি ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি ছাড়া দেয়। এই স্বীকারোক্তির কারণে তার কিন্তু জেল, জরিমানা, সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে এবং তার মৃত্যুদণ্ড হতে পারে। এগুলো জানার পরে এই স্বীকারোক্তি দেওয়ার পূর্বে তিনি 3 ঘন্টা পর্যন্ত সময় পায় কিনা আমরা সিআরপিসিতে পড়ছিলাম 164, 364। জয়নাল ভাই নয়েজ আসতেছে, জয়নাল ভাই নয়েজ আসতেছে। এখন জয়নাল ভাই হয় নাই, ভিডিও অন থাক, ভিডিও মুড অন করেন। ওই যে মানে এই যে ভিডিওর পর হাত দেন, হাত দিলে দেখেন একটা ইয়ারফোনের মতো আসছে, ওর পর হাত দেন, দিলে লাল হবেন, লাল হলেই আপনার বাসার শব্দ আর আসবে না। হ্যাঁ আপনি হাত দেন, আপনার ভিডিওর পর হাত দেন, এবার ঠিক আছে, এবার আসতেছে না। ধন্যবাদ, তো বুঝে গেছেন। এখন আবার আসতেছে, আবার ওইটার পর হাত দেন, আর আসবে না। তাহলে স্বীকৃতি হচ্ছে মৌখিক বা লিখিত। জয় আপনি ভিডিও মুড অন করেন। মৌখিক বা লিখিত উক্তি যা কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্ত সূচনা করে। স্বীকৃতির উপর ভিত্তি করে মামলা রায় প্রদান করা যাবে না। কিসের উপর ভিত্তি করে মামলা রায় প্রদান করা যাবে না? স্বীকৃতির উপর ভিত্তি করে মামলা রায় প্রদান করা যাবে না। তাহলে এইটা তখন কি হবে? তখন প্রাসঙ্গিক হবে। এই যত কিছুই পড়লাম প্রাসঙ্গিক, মানে এটা প্রাসঙ্গিক হবে। তাহলে যে আপনি যে গভীরে চলে যা হারা যাবেন, মনে রাখবেন ওই ঘুরে ফিরে সত্য মিথ্যার মতো পড়া, কখন সত্য কখন মিথ্যা। তাহলে এই যে আপনি স্বীকৃতি কখন, যে যে ঘটনার সম্পর্কে একজন ব্যক্তি যিনি স্বীকৃতি দেবেন, স্বীকৃতি হচ্ছে মৌখিক এবং লিখিত উক্তি। উনি মুখেও বলতে পারে, লিখেও দিতে পারে, যা বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সিদ্ধান্ত সূচনা নিতে পারে। কেটে নেবে, এটা আদালত নেয় সিদ্ধান্ত সূচনা, আদালত নেয়। কিন্তু এই সিদ্ধান্ত নিতে যা আদালত রায় প্রদান করা যায় না। এই সিদ্ধান্ত এই স্বীকৃতির উপর ভিত্তি করে আদালত রায় প্রদান করতে পারে না। এইগুলো হলো আমাদের এমসিকিউ, এইগুলো হলো আমাদের ব্যাখ্যামূলক পড়া। তাহলে স্বীকৃতির চূড়ান্ত প্রমাণ না, স্বীকৃতির চূড়ান্ত প্রমাণ না, স্বীকৃতি কিন্তু চূড়ান্ত প্রমাণ নয়, কোনো বিষয়ের সিদ্ধান্ত সূচনা করে। তাহলে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ না। এমসিকিউ গুলো খেয়াল করেন, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ না। স্বীকৃতি কি না? চূড়ান্ত প্রমাণ না। স্বীকৃতি উপর ভিত্তি করে মামলা রায় প্রদান করা যায় না। স্বীকৃতির উপর ভিত্তি করে মামলা রায় প্রদান করা যায় না। স্বীকৃতি কয়ভাবে দেওয়া যায়? 2 ভাবে দেওয়া যায়, মৌখিকভাবে দেওয়া যায়, লিখিতভাবে দেওয়া যায়। স্বীকৃতি কয়ভাবে দেওয়া যায়? মৌখিকভাবে দেওয়া যায়, লিখিতভাবে দেওয়া যায়। স্বীকৃতি কিসের সূচনা করে? কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সিদ্ধান্তের সূচনা করে। তাহলে স্বীকৃতি কিসের সূচনা করে? যা কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্তের সূচনা করে। মানে সূচনা আমাদের বইতে থাকে, সূচনা থাকে না, সূচনা দেখে বলা যায় ওই পৃষ্ঠে হইতে আছে, ওই পৃষ্ঠে হইতে আছে। ওখানে একটা কাজের সূচনা দেয়, যে আসলে সূচি কিন্তু অনেক কাজে লাগে। তাহলে সূচনাও আপনার অনেক কাজে লাগে। এই স্বীকৃতি কিরা এলো 17 দ্বারা। আবার একটু ব্যাখ্যামূলক সামান্য একটু বলি। 17 স্বীকৃতি হয়েছে মৌখিক বা লিখিত উক্তি যা কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্তের সূচনা করে। স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ না, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ না, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ না। 3 নম্বর হচ্ছে স্বীকৃতির উপর ভিত্তি করে মামলা রায় প্রদান করা যায় না। স্বীকৃতির উপর ভিত্তি করে মামলার রায় প্রদান করা যায় না। এতটুকু। স্বীকৃতির যখন সংজ্ঞা আছে, এই কথাটা লিখে দিয়ে নিচে লিখবেন 17 থেকে 23, 17 থেকে 23 লিখে দেবেন, তাহলে ধারাটা সুন্দর হবে। 17 থেকে 23 পর্যন্ত, 17, 18, 19, 20, 21, 22, 23 আমরা এই পর্যন্ত সবগুলোই এই স্বীকৃতি সম্পর্কে পড়ব। স্বীকৃতি, তাহলে স্বীকৃতি প্রশ্নগুলো তো বললাম ধারাবাহিকভাবে শিখেন। শিখলে পরে আপনার যে অ্যাঙ্গেলেই প্রশ্ন করুক, আপনি সব অ্যাঙ্গেলে প্রশ্ন করতে পারেন, উত্তর করতে পারেন। স্বীকৃতি কাকে বলে বলছি, স্বীকৃতি কি কি বিষয়ে সূচনা করে তা বলছি। স্বীকৃতি কে অন্তত শেষ করে দিবেন নাই, স্বীকৃতি কে কে প্রদান করতে পারে সামনের দ্বারাই বলবো। তারপরে তৃতীয় পক্ষের স্বীকৃতি কে দেয়, ঠিক আছে। জমি জমা সংক্রান্ত এই স্বীকৃতি আগে শেষ করি,
যাক, প্রশ্ন করছেন, খুশি হয়েছি। এই যখন শেষ হয় তখন বলবেন আবার, হ্যাঁ? দেখুন এই প্রশ্নগুলোর উত্তর সবই আসছে যাবে ইনশাল্লাহ। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এটা কিন্তু শেষের দিক বলবেন যে এই প্রশ্নটা লিখে রাখবেন, ঠিক আছে? তাহলে স্বীকারোক্তিটা কি? স্বীকারোক্তিটা তাহলে 17 থেকে 23, 17 থেকে 23 হলো স্বীকৃতি। স্বীকৃতি বারবার লিখবেন, এটা মনে করবেন, ব্রেনে ধরবেন। 17 থেকে 23 পর্যন্ত স্বীকৃতি। আর স্বীকারোক্তি হলো, স্বীকারোক্তি হলো 24 থেকে 30। 24 থেকে 30 স্বীকার উক্তি। এটা হলো দোষ স্বীকার। খুন করেন, ধর্ষণ করেন, ডাকাতি করেন, চুরি করেন, ঘুষ খান, এটা আদালতে নিজের দোষ নিজে স্বীকার করে বলবেন, সেটা হলো স্বীকারোক্তি। স্বীকারোক্তি, হ্যাঁ, এটা হলো স্বীকারোক্তি। এটা হলো 24 থেকে 30। ওইটা পড়াবো না, তা আপনি একটু বললাম যাতে আপনি লেখে আপাতত বুঝতে পারেন। ওই ক্লাসে আবার ওইটা বলবো, ঠিক আছে? স্বীকারোক্তি হলো নিজের দোষ স্বীকার করে ম্যাজিস্ট্রেটের সামনে ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি ছাড়া তিনি যে বক্তব্য দেন তাকেই স্বীকারোক্তি বলে। এই স্বীকারোক্তি 164 ধারা ম্যাজিস্ট্রেট জবানবন্দি লিখে দেয় এবং ওকে 3 ঘন্টা সময় দেয়। ব্যাপক আলোচনা করেছিলাম ফৌজদারি কার্যবিদ্যা আলোচনার সময়, এখন আর না বলি, তাই না? কারণ এখন সামনে আমাদের প্রতিদিন আল্লাহ যাদের ক্লাস নেওয়ার দেয় নেব। এখন আসেন 17 ধারা স্বীকৃতি। স্বীকৃতি কে কে দেবে? এই যে স্বীকৃতিটা পড়লেন, মৌখিক লিখিত উক্তি, তারপরে সিদ্ধান্ত সূচনা করে, তারপরে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ না, তারপরে স্বীকৃতির উপর ভিত্তি করে মামলা রায় প্রদান করা যায় না। এরা 17 ধারায় শিখলাম। এখন 18 ধারায় কি শিখবো? এখন 18 ধারায় পড়বো স্বীকৃতি কে কে দিতে পারে। স্বীকৃতি কে কে দিতে পারে, কার কার স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক হবে, কে কে দিতে পারে? দিতে দুনিয়ার লোক সবাই পারে, কিন্তু 5 জনের স্বীকৃতি প্রাসঙ্গিক। ঘুরিয়ে ফিরিয়ে বলছি প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিক। আর সংজ্ঞা হলো স্বীকৃতির সংজ্ঞা 17 লেখা, 17 দিয়ে চলে আসবেন না। এই সবগুলো মিলে যখন নেব তখন আবার বলবেন, আল্লাহ যদি দেয় ইনশাল্লাহ বলবেন, বুঝছেন? তো ব্যাপার না। তাহলে স্বীকৃতি কে কে দেয়, কে কে দিতে পারে, কার কার স্বীকৃতি প্রাসঙ্গিক? স্বীকৃতি দুনিয়ার সবাই দিতে পারে, সমস্যা নেই, কিন্তু প্রাসঙ্গিক হবে 5 জন লোকের। 5 জন লোকের, 5 জন ব্যক্তি, 5 ধরনের 5 শ্রেণীর লোকের স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক। দেন একই কথা ঘুরে ফিরে বললাম, 5 জন, 5 ব্যক্তি, 5 শ্রেণীর লোকের স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক। প্রতি আপনি আপনারও আমার চেয়ে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, চর্চা করলে সহজ হবে। তাহলে স্বীকৃতি 5 জনের পর্ব। তাহলে কিরা কিরা? মামলার পক্ষ। মামলার পক্ষ বলতে ধরেন যারা মামলা করলে পারে, এক পক্ষে কিন্তু অনেক লোক থাকে। আমি মামলা করলে আমার ভাই ব্রাদার আমার পক্ষে থাকতে পারে না, আমার যে মারি গেছে, তাহলে মামলার পক্ষে যারা আছে তারা সবাই তার প্রতিনিধি, তার প্রতিনিধি মামলা কর্তৃক, তার প্রতিনিধি কর্তৃক, হ্যাঁ, তার প্রতিনিধি কর্তৃক। 2 নম্বরে তার প্রতিনিধি কর্তৃক, হ্যাঁ, প্রতিনিধিমূলক চরিত্রের বাদী, প্রতিনিধিমূলক চরিত্রের বাদী কর্তৃক। প্রতিনিধিমূলক চরিত্রের জয়নাল বাড্ডে আসতেছে বারবারই, হয় নাই হন। প্রতিনিধিমূলক চরিত্রের বাদী, প্রতিনিধিমূলক চরিত্রের বাদী মামলার বিষয়বস্তুর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক যাহার নিকট হইতে স্বার্থ প্রাপ্তি ঘটিয়াছে। মামলার স্বার্থ সংশ্লিষ্ট, মামলার বিষয়বস্তুর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক যাহার নিকট থেকে স্বার্থ প্রাপ্তি ঘটেছে। মামলার পক্ষ বা পক্ষের প্রতিনিধি, মামলার পক্ষ বা পক্ষের প্রতিনিধি, মামলার পক্ষ বা পক্ষের প্রতিনিধি যাহার নিকট থেকে সংশ্লিষ্ট অবস্থা উক্ত পক্ষের প্রতিনিধি। যাক, সহজে বলি 18 ধারায় মামলার পক্ষগণ, এটার পরিভাষা বললাম। এখন আমার যে মুখস্থ করা ভাষা ছিল শিখাইতে বলি, সেটা আবার শিখা। মামলার পক্ষগণ, মামলার পক্ষগণ, মামলার প্রতিনিধি, মামলার প্রতিনিধি, মামলার স্বার্থ আছে যার, মামলা যাদের স্বার্থ আছে। আমি মামলা করলাম, জমি উদ্ধার করে ফেলালাম, আমি মামলা করে জমি উদ্ধার করে ফেলাম, আমার খালাতো ভাই মামাতো ভাই ভাই, কারণ মামাবাড়ির জমি সবাই তো খেটে খায় বা দিন মজুরি ধরে না, আমি বিশাল কিছু। আমি মামলা মোকদ্দমা করে মামলা যে উদ্ধার করে নিলাম, তখন আমার খালাতো ভাই মামাতো ভাইয়ের জমি পাবে না, মামার নানির জমি সকই পায়, এরকম, বুঝলেন? তাহলে কি মামলার স্বার্থ আছে যার, মামলার স্বার্থ আছে যার, তাদের এই মানে বিবৃতি, তারাও যদি এই মামলার জায়গা জমির সংক্রান্ত বিবৃতি দিত, তাহলে তাদেরটা আদালতে প্রাসঙ্গিক হতো। মানে এখানে যা করতেছি এই লোকগুলো স্বীকৃতি দেবে, এই লোকগুলো স্বীকৃতি দিলেই আদালতে প্রাসঙ্গিক হবে, এই লোকগুলো স্বীকৃতি দিলেই আদালতে প্রাসঙ্গিক হবে। যার নিকট থেকে ক্ষমতা পাওয়া গেছে, যার নিকট থেকে ক্ষমতা পাওয়া গেছে। অনেক সময় অনেক লোক ক্ষমতা দেয় না, যদি আমার মামলাটা করে অ্যাডভোকেটের কাছে মানুষ ক্ষমতা দিয়ে দেয়, হ্যাঁ, অথবা কয় ভাই বোন মিলে 2 লাগে, তোর কাছে ক্ষমতা দিয়ে দিলাম, ঠিক আছে, এরকম ব্যক্তি,
যার নিকট থেকে ক্ষমতা পাওয়া গেছে, যার নিকট থেকে ক্ষমতা, তারপর হচ্ছে আমুক্তার নামা, তারপর হচ্ছে আমুক্তার নামা, তারপর হচ্ছে আমুক্তার নামা। তাহলে আমি এইভাবে 5টা পড়ছিলাম, আপনারাও 5টা পড়বেন। অত বইখানে লেখা আছে মামলার পক্ষ, পক্ষের প্রতিনিধি, প্রতিনিধিমূলক চরিত্রের বাদী, তারপরে মামলার বিষয়বস্তু স্বার্থ সংশ্লিষ্ট রয়েছে এমন ব্যক্তি, মামলার পক্ষ বা প্রতিনিধি, পক্ষের প্রতিনিধি। ঠিক আছে, এই কথাগুলোই ঘুরে ফিরে বিভিন্ন ভাষায় লেখা। আপনার এটা সহজ করার জন্য যেটা সহজ মনে হবে সেইটা লিখবেন। এই নিয়ে তর্ক বিতর্কে যাবেন না। এই লোকগুলো স্বীকৃতি দিতে পারে। খালি কয় শ্রেণীর লোক পারেন? 5 শ্রেণীর লোক পান। আরো ভিতরে যা পাবানে এই 5 শ্রেণীর ডকুমেন্টারি করে নিয়েন না। এই 18তে বলছে 5 শ্রেণীর লোক। এই 5 শ্রেণীকে স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক। এই 5 শ্রেণীর লোকের স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক হবে। এখানে আমরা পড়তেছি 5 থেকে 55 ধারা পর্যন্ত, কখন প্রাসঙ্গিক কখন অপ্রাসঙ্গিক। কঠিন করে নেবেন না, এই স্বীকৃতি নিয়ে পাগল হয়ে যাবেন না। মানে এই লোকগুলো দিতে পারে। একজন আপনাকে প্রশ্ন করতে পারে স্বীকৃতি কি, আপনি বললেন সম্মুখ ধারণা আছে, কিরা কিরা দিতে পারে বললেন 5 শ্রেণীর লোক দিতে পারে। 18তে বলা আছে, 19-20 যে আরো পাবান সেগুলো বলবান। ঠিক আছে, তাহলে এইবার আবার দেখেন 18 ধারায় স্বীকৃতি কে কে দিতে পারে সেগুলো এভাবে পড়ে নেবেন। মামলার পক্ষগণ, মামলার পক্ষগণ, মামলার প্রতিনিধি, মামলার প্রতিনিধি, মামলার প্রতিনিধি, মামলার স্বার্থ আছে যার, 3 নম্বর মামলার স্বার্থ আছে যার, মামলার স্বার্থ আছে যার, 4 নম্বর যার নিকট থেকে ক্ষমতা পাওয়া গেছে, 4 নম্বর যার নিকট থেকে ক্ষমতা পাওয়া গেছে, 5 নম্বর হচ্ছে আমুক্তার নামা, 5 নম্বর হচ্ছে আমুক্তার নামা। তাহলে এইগুলো আপনার এখন লেখা দেয়। আপনি ওই সময় ভিডিও দেখলে পরে রেকর্ডিং টানি টেনে দেখে নেবেন, জীবনে বহুত টানিছি বুঝলেন না। তাহলে স্বীকৃতি হলে 17 হলো স্বীকৃতির সংজ্ঞা, স্বীকৃতির সংজ্ঞা 17তে, কিন্তু 18তে কে কে স্বীকৃতি দিতে পারে সেটা প্রাসঙ্গিক। তাহলে স্বীকৃতি প্রাসঙ্গিক কত দ্বারা? স্বীকৃতি প্রাসঙ্গিকের 17 দ্বারা। কে কে দিতে পারে? এটা 5 শ্রেণীর লোক দিতে পারে, এই ব্যক্তি এমসিকিউ আসতে পারে। তখন এটা বুঝিয়ে ফুঝি আপনার আইন জানা থাকলে 1000 প্রশ্ন করা যাবে, 1000 এমসিকিউ করা যাবে, তখন আপনি সহজে ধরতে পারবেন এই লোক আমার এই প্রশ্নটা এইভাবে বলছে। ঠিক আছে, তাহলে দেখা গেল যে 18তে 5 ধরনের লোকের নাম লেখলেন, যে এই 5 ধরনের লোকের স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক হয়, অন্যান্য লোকের স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক হয় না। এখন আসেন 19 ধারা, মামলার পক্ষের সহিত যার সম্পর্ক অবশ্যই প্রমাণ করতে হবে এইরূপ ব্যক্তির স্বীকৃতি। মামলার পক্ষের সাথে যার সম্পর্ক, এইটা হচ্ছে সহজ করে বসাই, এটা জটিল কঠিন অনেক মেলা, ওগুলো অতভাবে নেবেন না। ধরেন এই যে বাড়ির লোকের টাকা, যে বাড়ির পক্ষে খাজনা উঠাতে বলছে, একজনটা খাজনা খরে খাজনা উঠাতে বলছে, কিন্তু খাজনা উঠাতে দেখে গড় কাছ থেকে খাজনা আগেই নিয়ে নেছে। ঠিক আছে, এই বিষয়ের উপর ওই যে পক্ষগণের, মামলার পক্ষে যার অবস্থান, যে মামলার বাদী তার স্বীকৃতি, আমি তো টাকা নেই নাই, এই যে নেই নাই আর দেওয়ার মধ্যে এটাও আদালতে প্রাসঙ্গিক। কারণ যে লোক টাকা তুলতে গেছে সে দেখছে সে নিয়ে গেছে কি, কিন্তু মূল মালিকই এখন মামলার আসামি, সেক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক হবে। এই ব্যক্তির মতামত আদালতে প্রাসঙ্গিক হয়। এখানে এটুকু বুঝবেন, বেশি বুঝতে গেলে এখানে আইলো ফেলালি আর সবগুলো বেকায়দা করবেন, এটা বড় প্যাচের দ্বারা। এখানে আসেন 20-এ চলে যাই। 20-এ যাই, একটু প্যাচ পুস্তাইলে এটা ছুটো দিচ্ছি। মামলার পক্ষ কর্তৃক ব্যক্ত রূপে উল্লেখিত ব্যক্তির স্বীকৃতি। 20 ধারা বলছে কি, মামলার পক্ষ কর্তৃক ব্যক্ত রূপে উল্লেখিত ব্যক্তির স্বীকৃতি। এইখানে কি বলছে? মামলার পক্ষ, একজন ব্যক্তি হলে মামলার পক্ষ কর্তৃক ব্যক্ত রূপে উল্লেখিত ব্যক্তির স্বীকৃতি। এগুলো টানা মুখস্থ করবেন, করার পরে মুখস্থ করে লিখে ফেলাবেন। একসময় আল্লাহ পাক আপনার ব্রেনে ধরা দিবেন, মামলার পক্ষ কর্তৃক ব্যক্ত রূপে উল্লেখিত ব্যক্তির স্বীকৃতি এটা কি। এইটুকু কর্পোরের ব্যাখ্যাটা হলো এরকম। ধরেন আমি একটা গুড়া বিক্রি করব, এই জয়নালের সাথে আমার পরিচয়, জয়নাল গুড়া কিনতে আসে বললো যে আপনার গুড়াটা কেমন কেমন দৌড়ায়, কেমন খায়, কেমন দুধ হয়, মেলা প্রশ্ন করলো। তাই বললাম এই গুড়ার সম্পর্কে আমার জানা নেই। ওই দেন জয় আছে, জয় হলো আমার এই গুড়া পালে টালে, ওই গুড়া দেখাশোনা করে, জয়ের কাছ থেকে আপনি মতামত নেন। জয় এই গুড়ার সম্পর্কে যে বিবৃতি দেখ, যে স্বীকৃতি দিক, সেই স্বীকৃতি আপনি শুনে আমার কাছে গুড়া কিনে নেছেন। খেয়াল করেন, তাহলে গুড়ার মালিক হলাম আমি, কিনতে এলো জয়নুল এসে আমার কাছে যে প্রশ্ন করলো, এই প্রশ্নের উত্তর আমি দিলাম না, বললাম এই গুড়ার সম্পর্কে নিতান্তই জয় ভালো জানে। আপনি ওই জয়ের কাছ থেকে জিজ্ঞেস করলেন, গল্পে শেখেন। এই জয়ের কাছে যখন আপনি শুনলেন, জয় যে কি বলছেন আমার জানা নেই, কিন্তু আপনি গুড়া কিনছেন, পরে এই সম্পর্কে যখন মামলা মোকদ্দমা ওই জয়ের কথার সাথে মেলে নাই, তখন আপনি আমার কাছে আসলেন। আমি বললাম দেখেন আমি তো আপনারে বলে নেই,
ওই সম্পর্কে ও বলে যে ও যে মতামত দিয়েছে ওই স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক। এখন ও যা দেছে ওইটাই আদালতে প্রাসঙ্গিক হবে, ওর কথাটাই সঠিক, কারণ ওই ঘোড়া সম্পর্কে ও ভালো জানে, ভালো বোঝে। এখন আসেন মোটরসাইকেল সবার আছে, মোটরসাইকেল সম্পর্কে আলোচনা করি। জয়নাল ভাইয়ের একটা মোটরসাইকেল আছে সুন্দর, আমি দেখছি ইদানিং নতুন মোটরসাইকেল কিনছে। এই মোটরসাইকেল কেনার পরে একজন মিকারদের দেখায়, সে এক হাতে চালায় এবং একজন মিকারকেই দেখায়, দ্বিতীয় মিকার দেখায় না। কিন্তু টাকার প্রয়োজনে বিক্রি করবে। জয়নাল ভাই টাকার প্রয়োজনে বিক্রি করবে কার কাছে? আমার কাছে। জয়নাল ভাই বিক্রি করবে মোটরসাইকেল আমার কাছে, আমি গেছি, আমি জানি যে একজন লোকের দিক করে ভালো মুছে পয়সা রাখে। এখন আমি বললাম ভাই আপনার মোটরসাইকেলটা কীরকমের, পাসপত্র এর চেন কভার টমার ঠিকঠাক আছে নাই, মোবাইল টোবাইল বেশি খায় কিনা, ফট করে বিক্রি করবেন। জয়নাল বললো যে এই সম্পর্কে আমার জ্ঞান ধারণা নাই, অমুক মিকারের কাছ থেকে আমি মোটরসাইকেল প্রতিদিন দেখাই, সার্ভিসিং করি, আপনি অমুকের কাছে শোনেন, মিকার মেহেদির কাছ থেকে শোনেন। আমি মিকার মেহেদির কাছে যা ওর আত্মপাত্য শুনে নিলাম, শোনার পরে কিনলাম। এরপরে লোকে আমাদের মোটরসাইকেলে ঝামেলা আছে, বিচার কাজে চলে গেল। এখন জয়নাল বললো যে আমি তো আপনার এই আমার মোটরসাইকেল ভালো মন্দ কয় কিলো যায়, কতটুকু মোবাইল হয়, এগুলো তো ইঞ্জিন অবস্থা কেমন, এগুলো তো আমি বলি না, এটা তো বলছে ওই দুইটা মিকা। তাহলে তৃতীয় পক্ষের মতামত, এই 19 দ্বারায় তৃতীয় পক্ষের মতামত, আর 20 দ্বারা এগুলো তৃতীয় পক্ষের মতামত। তাহলে আমরা দুইজনে কিন্তু সিদ্ধান্ত উপনীত হয়েছিলাম যে সিদ্ধান্ত ঘোড়া সম্পর্কে সিদ্ধান্ত দিয়েছিলাম জয়, ঘোড়া সম্পর্কে সিদ্ধান্ত দিল জয়, যে ভালো মন্দ জয় যা বলবো ওইটাই আমি জয়রে মানি। আর জয়নুল ভাই জয়কে মানছিল যে জয় ঘোড়া সম্পর্কে যা যা বলবে আমি মানি না। আপনি ওইভাবেই কিনছিলেন, আমার কাছে শুনতে দিয়ে গেছিলেন, আমি বলছেন জানেন। এখন মোটরসাইকেল যখন বেচা কিনা হলে দেখেন এই জয়নাল ভাই কিন্তু কোনো দোষ গাড়ি নিল না। এখন নিল কিটা? তৃতীয় পক্ষ, ওই যে মিকার, ওই মিকার কিন্তু আমার কাছে বলছিল, আমি মিকারের কথাটা শুনে মিলাই মোটরসাইকেল কিনছিলাম। ওই মিকার যে তৃতীয় পক্ষ, এ যে স্বীকৃতি মৌখিক বা লিখিত যে বিবৃতি দিল, এই বিবৃতি আদালতে প্রাসঙ্গিক। ভুলে যাবেন না, এই যে ব্যক্তিরা এই মোটরসাইকেল আলা, ওই জয় ঘোড়াওয়ালা, ঘোড়া সম্পর্কে যে বিবৃতি দিল, জয় কিভাবে দিয়েছে, মৌখিকভাবে দিয়েছে অথবা লিখিতভাবে দিয়েছে, এই স্বীকৃতি এই যে বিষয়টা দিয়েছে এটা আদালতে প্রাসঙ্গিক, এটা আদালতে প্রাসঙ্গিক হবে। তৃতীয় পক্ষের মতামত, এটাকে বলা হয় তৃতীয় পক্ষের মতামত। দেখেন আস্তে আস্তে কত কিছু বাড়াচ্ছে, তাহলে 5 জন পেলাম, 19 দ্বারায় তৃতীয় পক্ষের মতামত। হ্যাঁ, ওই যে মালিক 19 দ্বারা আছে, মালিক টাকা তুলতে দিতেছে তার একটা কিরানির কাছে, কিরানি টাকা তুলতে তাদেরকে মালিক নিয়ে নেছে। এই বিষয়ে এবারে কি কিরানি মামলা করছে মালিকের নাম, যে আপনি জেনেছেন ওই যে ওখানে ওই বক্তব্য যে আপনি তো আবার তুলতে বলছেন, তা আপনি নিলেন কেন? ওই ঘটনায় আদালতে প্রাসঙ্গিক যে আপনি তুলতে বলছিলেন, ঠিক আছে। তৃতীয় পক্ষ, তাহলে মূল মালিকই টাকা পায় নাই, মূল মালিকের নামেই মামলা, কিন্তু তৃতীয় পক্ষের মতামত আদালতে প্রাসঙ্গিক হলো ওই কিরানির। আর এইখানে আছে 20 দ্বারাই বলছে কি মামলার পক্ষ কর্তৃক ব্যক্ত রূপে, মামলার পক্ষ কর্তৃক ব্যক্ত রূপে উল্লেখিত ব্যক্তির স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক। চশমা তো দূরবিন্দু উপরে দেখা যায় একরকম, নিচে দেখা যায় আরেক রকম, যাক বয়স হয়েছে বোঝা যায়। তাহলে বুঝতে পারছেন এই এই 20 দ্বারা যে বসছেন, এই 20 দ্বারা কিন্তু আমার এক আপা সে হয়েছে নিরস্ত্র, নাম তার পারবিন আপা। অনেক করে আমার এই ক্লাসের ভিতরে আমি এগুলো ওনার কাছ থেকে শিখতাম, উনি আমারে বুঝাতে এইভাবে, রেজাল্ট ভাই এইভাবে, আবার বোঝেন ওই নারীরা না কোনো সময় রাখতো না। আমি অনেকবার জীবনে ফোন দিছি, সে কখনো রাগিয়ে আমার সাথে কথা কইতো না, আরো সময় নিয়ে হাসতো, যে আপনার উৎসাহ উদ্দীপনা আমারে অনেকখানি এগিয়ে নিয়ে একই ডিওতে, বুঝছেন। এখন আসেন 21 দ্বারা, 21 দ্বারা কিন্তু দামি দ্বারা, গুরুত্বপূর্ণ দ্বারা, একটু বুঝে শুনে নিন। আমি রিডিং পড়ি একবার। যেই ব্যক্তি স্বীকার করে বা তার পক্ষ হইতে স্বীকার করা হয় তাহার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ। তাহলে যেই ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষ হইতে স্বীকার করা হয় তাহার বিরুদ্ধেই স্বীকৃতির প্রমাণ। জয় আর হজরত আর বাকি সবাই আমাদের কিন্তু 3 মাস কষ্ট করবেন, দীর্ঘ সময় আমার দোস্তর কষ্ট আর আজ জয় করে আসতেছেন, আর কয়দিন লাগিয়ে থাকেন। প্রশ্ন গ্রুপই দিছি, প্রশ্ন লিখবেন। এছাড়া আমাদের পাস কোর্সের জন্য আয়োজন চলছে, পাস কোর্সের সদস্য সংখ্যা নির্বিঘ্নে আমরা নেব না, শুধু 10 জনের বেশি নেব না। এলে আমার এটা মানে ওয়াদা, এবং আমারও নতুন পড়ানো, আমি এমনভাবে করব কারণ আমার খাতা জমাই দেওয়া লাগবে, না দিলে পাস কোর্সে বাতিল, বুঝলেন না। টাকা পয়সা বড় জিনিস, আপনি পাস কোর্সে আইসেন বলেই যে আপনার কাছে আমি মাথা বেঁচেছি এরম না, আমার একটা ধারণা, মানে আমি আপনার কাছে নিয়ে আইছি, আপনি পাস করবেন, আমি খুশি হবো যে না লোকটা পাস করছে, ঠিক আছে। ফেল করলে অর্থ ফেরত নিয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে 21 দ্বারা কি বলছে খেয়াল করেন, ক্লাসের রেকর্ডিং বড় আয়োজন আছে।
যেই ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষ হইতে স্বীকার করা হয় তার বিরুদ্ধেই স্বীকৃতির পরিমাণ। দেখেন, যে ব্যক্তি স্বীকার করছে বা তার পক্ষ থেকে কেউ স্বীকার করে, আমি হলে স্বীকার করছি অথবা আমার পক্ষে কিনে, যে আমার আপনার ক্লাসে আসেন না, আমার পক্ষে তো স্বীকার করেন না, রিজাল্ট আপনার এরকম ক্লাস ক্লাস নেয়, এই 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 স্বীকৃতি আবার আমার বিরুদ্ধেই প্রমাণ হবে, আমার বিরুদ্ধে। জয়নাল ভাই, জয়নাল ভাই মনে হয় বোঝে নাই, আপনার ভিডিওর পর হাত দেন, দিলে পারে দেখেন একটা আসবেন, ওই যে কিদিন কয় ইয়ারফোনের মতো সাদা আর আড়ি করা, হ্যাঁ, আমার লাল, ওইটার পর হাত দেন, দেখেন লাল হয়ে আসবে না, শব্দ আলি পরে পরে এই ক্লাসে ওরা রেকর্ডিং শুনলে খারাপ শোনে। হ্যাঁ, হাত দেন মানে নেট ঠিক আছে, আপনার কথা আসতেছে, আপনার বাসার যে কথা বলে আসতেছেন না, ওইটার ভিতরে নেটে চলে আসে, রেকর্ড হচ্ছে। আপনি ভিডিও, আপনার ভিডিওর পর হাত দেন, দেখছেন এবার বন্ধ আছে, এবার বন্ধ আছে, বোঝা যায়। তাহলে আছে কি 21 ধারা, 21 ধারা কি বলছে, যে ব্যক্তি স্বীকার করে বা তার পক্ষকে যে স্বীকার করা হয় তার বিরুদ্ধে স্বীকৃতি প্রমাণ, তার বিরুদ্ধে স্বীকৃতি প্রমাণ। এইটা কয়ভাবে করা যায়? 3ভাবে করা যায়। তাহলে খেয়াল করেন, হেডলাইনটা বারবার মুখস্থ করি, আসেন। যে ব্যক্তি স্বীকার করে, যে ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষ হইতে স্বীকার করা হয়, যে ব্যক্তি স্বীকার করে যার পক্ষ হইতে স্বীকার করা হয় তার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ, তার বিরুদ্ধেই। তাহলে 19 ধারা পাচ্ছেন মামলার পক্ষ, যারা মামলার পক্ষে ছিল ওদের বিরুদ্ধেই স্বীকৃতি প্রমাণ করছেন 19ই করছেন। 20ই কি করছেন? তৃতীয় পক্ষ, মানে বাদী বিবাদী নাই, তৃতীয় পক্ষের মতামত সে লিখিত বা মৌখিক বিবৃতি আপনি প্রমাণ করছেন। এখন কি বলছে, যে ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষ হইতে স্বীকার করা হয় তার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ, তার বিরুদ্ধেই স্বীকৃতি প্রমাণ। এই হেডলাইনগুলো না খুব মুখস্থ করে এলাবেন। এই মুখস্থ করতে আপনার আপনার আইন, ধরেন এই যদি সূচি মুখস্থ করেন এই সাক্ষ্য আইনের 60% আপনার আইন আমি মনে করি আপনি বুঝে এলাবেন, আর বাকি 40% আপনি ক্লাস শুনলে 30% আওয়া যাবে, আর 10% হলে আপনি আরেকজনের সামনে বক্তব্য দেবেন। আর এই যারা ক্লাসে আসেন, হাই হ্যালো দিবেন বা রিসিপ্ট লিখবেন, এখানে যার যার ভালো লাগে আরেকজনের সাথে জোড়া বাঁধে আলোচনা করবেন, যে এই যে আসেনটা আলোচনা করি। আমরা সবাই পরীক্ষার পদোন্নতির আশায়, নেইমার মেসি বিশ্বকাপ নিলে আমার আপনার চাই না, লাভ নেই। আর আমি আপনি যদি প্রমোশন পাই, মনে করেন কত লাভ আছে যা কল্পনাও করতে পারবেন না। কালকে তো জয়নাল ভাইয়ের কাছে মনে শুনেই আসলাম। তাহলে 21 ধারা মুখস্থ করবেন হুবহু। সে যেই ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষ হইতে স্বীকার করা হয় তার বিরুদ্ধেই স্বীকৃতি প্রমাণ। তাহলে সংক্ষেপে বলি, সংক্ষেপে বলবো না বেশি করে বলি, 20-21 এইটা হচ্ছে 21 ধারা বলতেছে। 3টে সহজ করে বলে, তাহলে আর বেশি কষ্ট নেবেন। স্বীকৃতি যদি স্বীকৃতির দাতার পক্ষে যায় তাহলে প্রমাণ 3টি ক্ষেত্রে করবেন। স্বীকৃতি যদি স্বীকৃতি দিয়ে যদি তিনি মারা যায় বা মৃত্যুকালীন জবানবন্দি যেটা বলা হয়, স্বীকৃতি দেশে, স্বীকৃতি বা তিনি স্বীকার করতে বা যে ঘটনার সময় মৌখিক বা লিখিতভাবে দেশে কিন্তু তিনি মারা গেছে। তাহলে কি বলছে? তাহলে 1 নাম্বার 21-এর 3টে মুখস্থ করে নেবেন। স্বীকৃতি যিনি দিয়েছেন বা এই মৌখিক বা লিখিতভাবে যে বিবৃতি দিয়েছেন, দেওয়ার পরে ওই লোকটা মারা গেছে, তখন এই স্বীকৃতার বিরুদ্ধেও প্রমাণ করা যাবে। এখন 2 নাম্বার কাছে দৈহিক বা মনের অবস্থা স্বীকৃতি দেয়, দৈহিক বা মনের অবস্থা বা শরীরের অবস্থা এমন যা মৃত্যুর পূর্ব মুহূর্তে এই স্বীকৃতি তার স্বীকৃতিদানের পক্ষে স্বীকৃতিদানের পক্ষে যাবে, কি স্বীকৃতিদানের পক্ষে যাবে। তাহলে দৈহিক এবং মনের অবস্থা, আপনার দৈহিক এবং মনের অবস্থা আপনি এমনভাবে স্বীকৃতি দিয়েছেন, আপনার দৈহিক এবং মনের অবস্থা এরকম, হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি এমন একটা স্বীকৃতি দিয়েছেন যে আপনি মৃত্যুর আগ মুহূর্তে বা আমার আপনার মৃত্যুর টান টান উত্তেজনা এমন এক সময় এই বিবৃতি দিয়েছেন, সেটাও আদালতে সেটা আপনার পক্ষে যাবে। ওই যে কিছুক্ষণ আগেও কিন্তু দৈহিক এবং মনের অবস্থা আমরা সাক্ষ্য আইনের কত দ্বারাই বললাম, কিছুক্ষণ আগে কিন্তু বলছে দৈহিক এবং মনের অবস্থার উপর আপনি যে বিবৃতি দিয়েছেন, ঠিক আছে, যে সমস্ত ঘটনা মন এবং দেহের অবস্থা এবং দৈহিক উপলব্ধি করে, ঠিক আছে। এক আইন পড়লেই এই 4টে না 5টা আইন আমি বলছি, 5টা আমাদের পুলিশের আইন পড়বেন, ওই মাইনার অ্যাক্ট নিয়ে কোনো চিন্তাই করবেন না, ঘুরিয়ে ফিরে দেখবেন এই সমস্ত আইনের ভিতরে ওইগুলো আছে। চেষ্টা করবেন এই 5 আইনের থেকে উত্তর করার জন্য, তাহলে সহজ হয়ে যাবে। আর যে সরাসরি উল্লেখ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 2018 সালের আইন অনুসারে তল্লাশির পদ্ধতি আলোচনা করে, তখন ওই আইনটি লিখবেন, ঠিক আছে। তারপরে
এরকম। তারপরে যে যে মাদক মানব পাচার আইন, মানব পাচার আইন, কিছু মানব পাচার আইনের তল্লাশি বা তদন্তের পূর্ব পদ্ধতি কিরকম, এইগুলো সম্পর্কে যদি আসে তখন দ্বারা আইন উল্লেখ করে আসলে তখন ওই মানব পাচারের ওইখান থেকে লাগবেন সংজ্ঞা টঙ্গা, যে আইন বুঝে সাল বুঝে ওই প্রশ্নের ধরন বুঝে। প্রশ্ন যদি সরাসরি করে অপহরণ, তাহলে কোথায় যাবেন? অপহরণ শুধু মানব পাচারে যাবেন না, যদি পেনাল কোডও আছে, ঠিক আছে, পেনাল কোডেতে লিখবেন, পারলি মানব পাচারে 2 লাইন লিখলেন, না পারলি নাই, ঠিক আছে। এইগুলো অপরাধ, অপরাধ কোথায় লিখবেন? ফৌজদারিতে লিখবেন, দণ্ডবিধিতে লিখবেন। ওই নারী ও শিশুর অপরাধ আপনি লিখতে যাবেন কেন, মনে রাখতে যাবেন কেন? তো এটা আমার থিম, আপনার যদি ভালো লাগে, যদি পারেন মনে রাখবেন। তাহলে 3 ধারা হচ্ছে লেগে, যদি কোনো ব্যক্তি স্বীকৃতি দেওয়ার পর মারা যায়, পরিষ্কার কথা, স্বীকৃতি দিয়েছে মারা গেছে, তাহলে তার পক্ষে এটাই প্রাসঙ্গিক। 2 নম্বর, দৈহিক এবং মনের অবস্থা এমন, দৈহিক এবং মন বা শারীরিক অবস্থা এমন বা মৃত্যুর আগ মুহূর্তে যে স্বীকৃতি প্রদান করেছিলেন সেটাই। তারপরে 3 নম্বর বলতে স্বীকৃতি যখন অন্য কোনোভাবে, স্বীকৃতি যখন অন্য অন্য কোনোভাবে প্রাসঙ্গিক, ভুল করেছি আবার বলি, ব্র্যাকেটে আছে তো, স্বীকৃতি যখন স্বীকৃতি না হয় অন্য কোনোভাবে প্রাসঙ্গিক, স্বীকৃতি যখন স্বীকৃতি না হয় অন্য কোনোভাবে প্রাসঙ্গিক। এর ব্যাখ্যা টাকা চায়েন না, এর ব্যাখ্যা আমার সারও করাই নাই, আমি জানি না, এটা মুখস্থ করে রাখবেন। যদি আসে এই 21 ধারা থেকে যদি প্রশ্ন আসে, স্বীকৃতি যে ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষ হইতে স্বীকার করা হয় তার বিরুদ্ধেই প্রমাণ করা যায়, আইন আদালতে ব্যাখ্যা করেন, তখন মনে রাখবেন ওইটা লিখবেন, স্বীকৃতি 21 ধারা লিখবেন। 3 ভাবে এটা প্রমাণ করা যায় যদি কোনো ব্যক্তি স্বীকৃতি দেওয়ার পরে মারা যায়, এবং 2 নম্বর লিখবেন যদি তিনি তার দৈহিক বা মন বা শরীরের অবস্থা এমন থাকে বা মৃত্যুর আগ মুহূর্তে তিনি স্বীকৃতি দিয়ে ফেলেন, সেটা প্রমাণ করা যাবে। এবং স্বীকৃতি যখন স্বীকৃতি না হয় অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হবে। এই যাই কিছু বললেন প্রাসঙ্গিক, যাই কিছু বললাম সবগুলোই প্রাসঙ্গিক। আসেন এখন 22 ধারার আলোচনা যাই। 22 ধারা আছে কি বলছে খেয়াল করেন, দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। একটা জিনিস জানিয়ে রাখেন, সামনে যা পাবান তার আগে এটা জানেন, দলিলের বিষয় সম্পর্কে কিন্তু মৌখিক সাক্ষ্য চলে না। দলিলের বিষয় কিন্তু দলিল দিয়ে প্রমাণ করা যায়। যখন দলিল ডকুমেন্টারি পড়ব, ডকুমেন্টারি যখন পড়ব তখন দেখবেন দলিলের কথা দলিল দেই, কড়া ভাষায় বলছে মূল দলিল, মূল দলিল দ্বারা প্রমাণ। এখন আসছে মূল দলিল যখন হারা যায় তখন এটা মাধ্যমিক দলিল হারা যায়। প্রাইমারি দলিলের পরে আসে মাধ্যমিক দলিল, প্রাইমারি দলিল হলো মূল দলিল, বুঝছেন? এই মূল দলিল দিয়ে দলিল দ্বারা দলিল প্রমাণ, অন্য কোনো কথা আর অপশন চলে না। হ্যাঁ, এটা হলো কত 61-62 লেখা প্রাইমারি এভিডেন্স, আর হচ্ছে লাগে মাধ্যমিক দলিল। মাধ্যমিক দলিল এখানে আমার 5টা কথা আছে, 5টার 63 ধারার 1, 2, 3, 4, 5 এগুলো মুখস্থ করবেন, ওই দিক যাই তারপরে বলবেন। 63-র 5-এ কি বলছে, যে দলিল সম্পর্কে যদি কেউ দেখে ফেলা দেয়, আমি একটু 63-র 5-এ যাই, দলিল সম্পর্কে যদি কেউ দেখে ফেলায় কিন্তু সেই দলিল মূল দলিল হারা গেছে, পুড়িয়ে গেছে, নষ্ট হয়ে যেতে পারে না, এটা সাধারণ ঘটনা। কিন্তু দলিলের ওই দলিল প্রমাণ করার জন্য মাধ্যমিক ব্যবহার করা হয়। মাধ্যমিকটা কেমন, তার ফটোকপি, লিথোগ্রাফি বা ওই নকল তোলা ছিল বা অন্য কোনো সিস্টেম। 5টা তো 5টার মনে নেয়। 5মটা হচ্ছে লেগে ওই দলিল কেউ দেখেছিল, ওই দলিল কেউ দেখছিল, ওই দলিল দেখা ব্যক্তির স্বীকৃতিও যে আদালতে প্রাসঙ্গিক হবে, এই 22 ধারায় বলছে। তাহলে 63 যে কোনো ব্যক্তির দলিল দেখে ফেলাইছে, কোনো ব্যক্তির দলিল মানে তো বোঝেন, কোনো লেখা, কোনো প্রস্তর খণ্ডের উপর লেখা, কোনো বিল্ডিং এর উপর লেখা, কোনো দেওয়ালের উপর লেখা, চিত্রিত, মুদ্রিত, অঙ্কিত দলিল। এই যে বলছে কেন, আপনার ওই সাক্ষ্য আইনের 3 ধারার সংজ্ঞা সম্পর্কে ব্যাপক ধারণা থাকা লাগবে, হুবহু মুখস্থ করে ফেলাবেন। এখন আমি বলছি দলিলের অন্তর্ভুক্ত দলিল, এখন যদি আপনি মনে করেন জমি রেজিস্ট্রির দলিল, তাহলে আর সব শেষ মজিবের। তাহলে এখন খেয়াল করবেন কি, দলিল বুঝেছে প্রস্তর খণ্ড। এই দলিলটা কি অক্ষর বর্ণ পদার্থের, কোনো বস্তু বা পদার্থের উপর অক্ষর বর্ণ চিহ্ন চিত্রিত, মুদ্রিত, অঙ্কিত, তারপরে হিজিবিজি প্রস্তর খণ্ডের উপর যে লেখা ছিল এগুলো ছিল ওইটাই দলিল। তাহলে দলিলের অন্তর্ভুক্ত সম্পর্কেও মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক, তাহলে যদি যেখানে বড় করে দেওয়ালে লেখা থাকে দেখবেন, ছোট করে থাকে পাথরের খণ্ডের পর লেখা থাকে, ওই তো দৃশ্যমান যেটা সবাই তো দেখি না, ওই জিনিসটাই কিন্তু একসময় একজন লোক কি করছে, ভাঙিয়ে ঘুরে দিয়েছে, ওরা আর কোনো চিহ্ন রাখে নাই। কিন্তু যে আমরা যে দেখলাম, আমরা ওখানে যাওয়ার সময় প্রতিদিন ওই মোড়ের সময় ডাক বাংলা মোড়ে দেখতাম পাথরের পর লেখা, কিন্তু এই পাথরকে ভাঙছে, এখন ওই পাথরের তো চিহ্ন নেই, কিন্তু ওইটা তো বিচার্য বিষয়। তাহলে এই যে আমরা দেখেছিলাম ওই পাথরের পর কি লেখা ছিল, কি অ্যাঙ্গেলে ছিল, এই যে আমরা দেখেছিলাম,
মূল দলিল কিন্তু নষ্ট হয়ে গেছে, মূল দলিল কিন্তু ভেঙে চুরে তছনছ করে ফেলেছে। তাহলে থাকলো কি মাধ্যমিক। মাধ্যমিকে যে 5টা অপশন, 5টার ভিতরে 4টের সাথে কোনো 4টে তো আপনার নাই, কিন্তু পঞ্চমটা হচ্ছে আমরা দেখে ফেলেছিলাম, আমরা দেখছিলাম বা পড়েছিলাম। ওই দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্ক ওই যে আমার চোখ দিয়ে দেখা, আপনার চোখ দিয়ে দেখা, দেখার কারণেই দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। দলিলের অন্তর্ভুক্ত মানে আমরা ওই দলিলটা পড়ছিলাম, পড়ার পরে ওই বিষয় সম্পর্কে এখন আমাদের যে বক্তব্য দেবো ওইটা আদালত গ্রহণ করবে। আসেন, আপনি যেহেতু বক্তব্য দেবেন ওই দলিল সম্পর্কে দেন, আপনি তো দেখছিলেন। এখন যদি আপনি কাগজের দলিল, এই চাষা বাড়ি মামুর বাড়ির জমির দলিল নিয়ে চিন্তা করেন, তার ট্যাঙ্কে রাখছে, তাহলে কি আইন পড়া যাবে ভাই? হবে না। এখানে পড়তে আসলে মূল দলিল, দলিল সম্পর্কে আপনার একবার হুবহু ধারণা সম্মুখ। আমি যেভাবে আপনাকে বলছি কোনো গাইডে হয়তো আমি মনে করি অতখানিক লেখা নেই, পুলিশ কেন্দ্রিক যে গাইড, কারণ আমি অ্যাডভোকেটের কাছ থেকে শিখছিলাম তো, ওই জন্য উনি ভাষাগুলো ব্যবহার করতো, চিত্রিত, মুদ্রিত, অঙ্কিত, হিজিবিজি, প্রস্তের খণ্ডে, পাথরের খণ্ডে, এরকম করে ব্যবহার করতো। তারপরে এই ছবি আঁকা, পেপার পত্রিকার এই জমির নকশার ম্যাপ, এগুলো অনেক, উনি অনেক গভীরে যেত, অত দূর যাওয়ার দরকার নেই। খালি 22 ধারায় বলছে দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে যখন মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। তাহলে আজকে জানলেন, একবার যদি এমসিকিউ যখন আসবে তখন বুঝবেন যে এই প্রশ্ন আমার কি বলতেছে। এমসিকিউ আল্লাহর রহমতে সাক্ষ্য আইনে যে 10টা আসতো, আমার জানা মতে আমি 8টা পর্যন্ত কভার করতে পারতাম, সঠিক হইতো 8টা পর্যন্ত। এটা আমার এই জয়েন্ট আমার এত ভালো আল্লাহ দিলে পারে নিয়ন্ত্রণ নিতে পারছিলাম, ঠিক আছে। এবং এই আইন থেকে 10টা এমসিকিউ, 10 নম্বর পুস্তক সহ রিটেন, 10 নম্বর পুস্তক ছাড়া রিটেন। দেখছেন আইন মাত্র 130 পিস। আর যে আইনগুলো আমি গ্রুপে দিছি ওইগুলো আপনারা লিখে রাখবেন, ওই আইনগুলো আমরা পড়বো, সব পড়বো না, ওই আইনের মধ্যে বাইশে বাইশে পড়বো যা প্রশ্ন আকার আসে। আর মূল যে এমসিকিউ পাস করার জন্য যা, আশা করি যারা ক্লাস করছেন, এই যে যা সামনে যা আছেন, দৃশ্যমান পাস করার মতো, ফেল করার মতো কেউ নেই। এবং পাস করার মতো আমি জয়নাল ভাইয়ের কথা বলতে পারি না, কারণ জয়নাল ভাই নতুন আছে। আশা করি জয়নাল ভাই গতবার ভালো করছে, মানে অল্পেতে বাদ পড়ছেন। বাকি জয়নাল ভাই যে 3 মাস লাগে থাকে, বাকি যে 1 জন 2 জন 4 5 জন, 5 জনের 1জনও ফেল করবে না। এবং রিটেনে পাস করার মতো যোগ্যতা সম্পূর্ণ আল্লাহর রহমতে জয় এবং হজরত আছে। এটা আপনারা মানেন। ওরা যদি আরো 3 মাস থাকে, আমি যে কনফার্ম বললাম, দেখতেন ওরা পাস করবেন। কতদূর সিরিয়ালে থাকবে তাই বলতে পারবো না, কিন্তু পাস করে আসবে, কারণ ওরা প্রতিনিয়ত লেখা জমা দেয়। কত মিনিট আসবে, বক্তব্য বেশি দেওয়া হবে, দাঁড়ান। তাহলে দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে যখন মৌখিক স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক, তাহলে দলিলটা আপনারা বসছেন, দলিল কি জিনিস? এই বাড়ির চাচা মামুদের জমির দলিল নেওয়ার চিন্তা করবেন না, দলিল সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা থাকবে। ওই দলিলের সম্পর্কে আপনি মৌখিক স্বীকৃতি, মানে বিবৃতি স্বীকৃতি দিতে পারবেন। আর আরেকটা প্রশ্ন যখন আসবে, দলিলের বিষয়ে কি মৌখিক সাক্ষ্য দেওয়া যায়? না, মৌখিক সাক্ষ্য দেওয়া যায় না। তখন এই ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নের উত্তরটা অন্যদিন আমি আপনাকে ভালো করে বলবো, ক্লাস বড় যাচ্ছে, বেশি বলবো না। এখন 22-এর ক, সাক্ষ্য আইনের সংশোধনী, সাক্ষ্য আইনের সংশোধনী 2022। এখন আসেন, আর একটা প্রশ্ন মনে পড়ে গেলে, এটা মনে পড়ছে, যদি নারী ও শিশু নির্যাতন দমনতে প্রশ্ন আসে, তাহলে আপনারা কোন সাল ব্যবহার করবেন? নারী ও শিশু নির্যাতন দমন আইন, কিন্তু প্রত্যেকের সাল দিয়ে লেখাই। 1861 সালের পুলিশ আইন, 1860 সালের দণ্ডবিধি আইন, 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইন, 1872 সালের সাক্ষ্য আইন, 2018 সালের মাদক দ্রব্য আইন, এরকম প্রশ্ন লেখেন। এখন নারী শিশু কোন সাল ব্যবহার করেন বলেন তো কেউ? হ্যাঁ, মনোযোগ থাকে। খবরদার 2000, 2003, 2007 এই সংশোধনী 2025 কিন্তু খবরদার লিখবেন না, কারণ তাহলে তো আপনি যে এই আইনে লেখেন না। সাক্ষ্য আইনে তো সংশোধনী কতবার হয়েছে, ফৌজদারি সংশোধনী হয়েছে, পেনাল কোড সংশোধনী হয়েছে, তা তো লেখেন না। যাক, খুশি হয়েছি আপনি যে বলতে পারছেন 2000 লিখবেন। আমি দেখছি অনেক লোক, কি শোনা কত। ও, ছুটে গেল, ধন্যবাদ। ও, ভালো করে দেখছো, এই ক্লাস বড় বারবার যে ঘড়ি উঁচু করে দেখতেছি তো, ওদিকে টেনশন চলে যায়, দেখছেন, ধন্যবাদ। এই যে দলিল সম্পর্কে যে মৌখিক বিবৃতি দেবেন, এবং এই বিবৃতি দেওয়ার সময় কখন প্রাসঙ্গিক হবে, এই বিবৃতি দ্বারা আপনি অনুমতি পালেন 63 পালেন, এখানেও আপনারা বললো। কিন্তু এই বিবৃতি যে আপনি দিচ্ছেন বা স্বীকৃতি দিচ্ছেন, এই দলিলের অকৃত্রিমত্তা, এই দলিলের অকৃত্রিমত্তা বা দলিল যে সম্পূর্ণ না, দলিল যে সঠিক না, এই সম্পর্কে যদি কোনো মত প্রশ্ন না ওঠে, তখন প্রাসঙ্গিক। ধন্যবাদ, যা কথা খুশি হলাম, একদম ছুটে গেছিল।
তাহলে যখন এই দলিল সম্পর্কে কেউ মৌখিক বা লিখিত বিবৃতি দেবে বা দলিলের স্বীকৃতি দেবে, এই স্বীকৃতি সম্পর্কে এই দলিলের অকৃত্রিমত্তা, এই দলিল যে ভালো না, এই দলিল যে মিথ্যা, এই দলিল মূল দলিল নাই, এরকম অকৃত্রিমত্তা সম্পর্কে যদি প্রশ্ন না ওঠে, সেই ক্ষেত্রে আদালত প্রাসঙ্গিক ধরে নেবে। ঠিক আছে? যাক, আহিলে গেছে এত বক্তব্য দেওয়া, আজকে 1 ঘন্টার বেশি যাচ্ছে। 22-এর ক জয় ওই পর্যন্ত হয়। 22-এর ক ডিজিটাল, 22-এর ক হচ্ছে ডিজিটাল। পরে অন্যদিন বলো, কারণ ক্লাস বড়, আর এটা ধারা আছে, আরো 2টি আছে, 50 মিনিট আছে। 22-এর ক ডিজিটাল, ডিজিটাল রেকর্ডের বিষয় বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। এটুকু মনে রাখবেন। 22-এর ক সংশোধনীতে আছে ডিজিটাল রেকর্ড, ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। ডিজিটাল রেকর্ড মৌখিক স্বীকৃতি। ডিজিটাল রেকর্ড হলে আপনি শুনছিলেন, দেখছিলেন, ডিজিটাল রেকর্ড তো দেখাও যায় না, শোনা যায়। এই ডিজিটাল রেকর্ড দেখা যায়, যে ভিডিওতে আকারে দেখা যাবে, আর যদি রেকর্ডিং আপনি শুনে ফেলেন, ওই সম্পর্কে আপনি বিবৃতি দিতে পারবেন। ওই ডিজিটাল বিষয় সম্পর্কে যদি আপনার কি না ওঠে, ওই অকৃত্রিমতা সম্পর্কে প্রশ্ন না ওঠে, সেই ক্ষেত্রে আপনার প্রাসঙ্গিক হবে। এখন আসেন 23 ধারা, ক্লাস 41 আগে। 23 ধারা বলতে দেওয়ানি মামলার স্বীকৃতি যখন প্রাসঙ্গিক আর কখন অপ্রাসঙ্গিক। দেওয়ানি মামলা, এখানে 2টি কথা। দেওয়ানি মামলার স্বীকৃতি কখন প্রাসঙ্গিক, কখন অপ্রাসঙ্গিক। দেওয়ানি মামলার স্বীকৃতি কখন প্রাসঙ্গিক, দেওয়ানি মামলাও স্বীকৃতি কখন প্রাসঙ্গিক হবে আর কখন অপ্রাসঙ্গিক হবে, খেয়াল করেন। আমি আমার মুখস্থ ভাষায় বলি। যখন পক্ষ দেয় এই জমির এই দেওয়ানি মামলায় যখন স্বীকৃতি দেবে বা ব্যাখ্যামূলক বলি, স্বীকৃতি দেওয়ার এই 2 পক্ষ থাকে, তো মামলার 2টো পক্ষ থাকে, কিন্তু দেওয়ানি মামলা চলাকালীন সময় 2 পক্ষ চুক্তিবদ্ধ হলো যে আদালত যাই কিছু বলুক আমরা নিরবতা পালন করে বলবো না, আমরা যাই কিছু বলুক বলবো না। আদালত যদি এটা বুঝতে পারে ওরা চুক্তিবদ্ধ হয়ে আসছে, ওরা আগেই ষড়যন্ত্র করে আসছে, মিটে আসছে, তখন আদালত এটা প্রাসঙ্গিক হিসাবে ধরে নেবে। আর যদি ওরা চুক্তিবদ্ধ না হয়ে আসে, চুক্তিবদ্ধ না আসছে নাই, এরকমই তো মনে হয় ছুটি গেল নাকি, এবং ওরা যদি চুক্তিবদ্ধ না আসে, যার যার মতো স্বীকৃতি বা স্বীকারোক্তি মৌখিক বা লিখিত আদালতে দেয়, আদালত যদি বুঝতে না পারে, তাহলে সেটা আদালতে প্রাসঙ্গিক। ভুল আছে। প্রথমটা হবে 2 পক্ষ যখন মীমাংসা মানে মিটিং করে আসবে, যে আমরা আদালত যে প্রশ্ন করুক যাই বলুক, আমরা কেউই জমি কাগজপাতি দেওয়ানি মামলা যা চলতেছে জায়গা জমির বিষয় নিয়ে কেউ কোনো বিবৃতি দেবো না, মৌখিক দেবো না, লিখিত দেবো না। আর এই বিষয়টা যখন আদালত বুঝতে পারে, তখন আদালত এটা অপ্রাসঙ্গিক হয়ে যায়। আদালত এই যে না বলা, এটা অপ্রাসঙ্গিক হয়ে যায়। আর যদি আদালত না, আর ওরা এসে ওই বিরোধী পক্ষ বা দুই কয়েক মামলার উপর বিবৃতি দিক, ওই স্বীকৃতি পাচ্ছে দিতে পারে, যদি দিকে আদালত যখন বুঝবে না পূর্ব চুক্তি নাই, সেই বিষয়ে প্রাসঙ্গিক হিসাবে ধরে নেবে, সেই বিষয়ে প্রাসঙ্গিক হিসাবে ধরে নেবে। তাহলে আবার বলি 23 ধারা আবার একটু শোনেন। 23 ধারা কি বলছে, যে এই দেওয়ানি মামলার স্বীকৃতি যখন প্রাসঙ্গিক, স্বীকৃতি কখন প্রাসঙ্গিক হবে, পক্ষদ্বয় পূর্বে থেকে চুক্তি করে নাই, পক্ষদ্বয় থেকে কোনো চুক্তি করা নাই, তারা তাদের ইচ্ছা মতো কেউ বিবৃতি দেওয়া থেকে বিরত আছে, এরকম কেউ দেশে বা দেওয়া থেকে বিরত, আদালত তখন বুঝতে পারছে যে স্বাভাবিক কাজে স্বীকৃতি দিচ্ছে, তখন আদালত প্রাসঙ্গিক ধরে নেবে। কিন্তু এই পক্ষদ্বয় পূর্বেই চুক্তি করছে যে আমরা এই বিষয় সম্পর্কে কোনো মৌখিক লিখিত বিবৃতি বা স্বীকৃতি দেব না, এই না দেওয়ার চুক্তি আদালত যদি বুঝে ফেলায়, তখন আদালত ধরে নেবে এটা অপ্রাসঙ্গিক। আসসালামু আলাইকুম।